পদার্থবিদ্যার ই স্কুলের আরেকটি ভিডিও নিয়ে আমি আবার উপস্থিত হলাম। এটি পঞ্চম কিস্তি। এ কদিন একটু কাজে জড়িয়ে পড়েছিলাম, কাজেই এই ভিডিওটা নিয়ে আসতে একটু দেরি হয়ে গেল। আশা করছি আগের ভিডিওগুলোতে যেসব কথাগুলো বলেছিলাম সেগুলো সব তোমরা ভুলে যাওনি। একটু মনে করিয়ে দিই, এর ঠিক আগের ভিডিওতে আমরা বলেছিলাম নিউটনের দ্বিতীয় গতিসূত্র আর ছদ্মবল এই নিয়ে কিছু কথা। তো তা বলে কিন্তু ভাবলে চলবে না যে আমাদের প্রথম গতিসূত্র সম্বন্ধে যা যা বক্তব্য ছিল সব বলা হয়ে গেছে। আজকের এই ভিডিওটাতে আমি আবার প্রথম গতিসূত্রতে ফিরে যেতে চাই। একটু মনে করিয়ে দিই, প্রথম গতিসূত্র কি বলে? আসলে বলে যে বিশ্বজগতে অন্তত একজন এমন পর্যবেক্ষক আছে যাকে আমরা বলছি ইনার্শিয়াল অবজার্ভার, যার জন্য সব বলহীন বস্তু ত্বরণহীন। অবশ্যই এরকম একজন পর্যবেক্ষককে যদি তুমি খুঁজে পেয়ে যাও তাহলে তার সাপেক্ষে সমবেগে গতিশীল আর সব পর্যবেক্ষকই ইনার্শিয়াল। কাজে একজনকে পাওয়া মানেই অসীম সংখ্যক ইনার্শিয়াল অবজার্ভার আমাদের হাতের কাছে তৈরি হয়ে আছে। নিউটনের প্রথম গতিসূত্র কিন্তু শুধুমাত্র একটা সংজ্ঞা, একটা নাম নয়, শুধুমাত্র ইনার্শিয়াল অবজার্ভার কি করে চিনবে সেই উপায় নয়, তার থেকে অনেক গভীর একটা কিছু। এটা বিশ্ব সংসার সম্বন্ধে একটা বক্তব্য, যেটা কিন্তু বিশ্ব সংসার নাই মানতে পারতো, কিন্তু আসলে মানে। চমকের কিন্তু এখানেই শেষ নয়। আরেকটু তলিয়ে দেখলেই বুঝবে যে নিউটনের গতিসূত্র কিন্তু যে আসল বক্তব্য সেটা এর থেকেও বেশি গভীর। সেটা এবার একটু বোঝাবার চেষ্টা করছি। ত্বরণ শূন্য এই কথাটা আমরা বারবার বলে এসেছি, কিন্তু ত্বরণ শূন্য কথাটার মানেটা কি? ত্বরণ শূন্য মানে হচ্ছে গতিবেগ ধ্রুবক, গতিবেগ পাল্টাচ্ছে না সময়ের সঙ্গে। এখন কোনো জিনিস চুপচাপ বসে আছে, তার যে ত্বরণ নেই এটা বুঝতে আমাদের কোনো অসুবিধা হয় না, কারণ আমাদের থেকে তার যে দূরত্ব সেটা পাল্টাচ্ছে না, তার ফলে তার কোনো বেগ নেই, এবং সেহেতু বেগ নেই সেহেতু সেই বেগটা পাল্টাচ্ছে না, কাজে ত্বরণ নেই। কিন্তু যে জিনিস আমার সাথে চলছে তার ত্বরণ নেই, এই কথা আমি কি করে বুঝবো? এবং খুব সহজ, তার বেগ সময়ের সাথে না পাল্টালেই হলো। আর বেগ যে সময়ের সাথে পাল্টাচ্ছে না সেটা আমি কি করে বুঝবো? উত্তর হচ্ছে সমান সমান সময়ের অন্তরালে সে সমান সমান দূরত্ব যাবে, এটা হলেই বুঝতে পারবে। তা ধরা যাক আমি একটা বস্তু যার উপর হয়তো কোনো বল নেই তাকে দেখছি, এবং আমি দেখছি সে প্রথম 1 সেকেন্ডে 1 মিটার গেল, তারপরে 1 সেকেন্ডে আরো 1 মিটার গেল, তারপরে 1 সেকেন্ডে আরো 1 মিটার গেল, সমান সমান দূরত্ব অতিক্রম করলো সমান সমান সময়ের ব্যবধানে। কাজেই তার বেগ ধ্রুবক, বেগ সময়ের সাথে পাল্টাচ্ছে না, কাজেই তার কোনো ত্বরণ নেই। এটা সহজ ব্যাপার। এইবার আমি তোমায় প্রশ্ন করব, আচ্ছা এই যে সে 1 মিটার দূরত্বগুলো গেল, এগুলো যে সব করা সমান দূরত্ব, এটা তুমি কি করে বুঝলে? তো তুমি বলবে খুব সহজ, এটা তো বোঝার কোনো অসুবিধাই নেই। তুমি যেটা বলতেই পারো সেটা হচ্ছে, ধরো এই দূরত্ব আর এই দূরত্বটা আর এই দূরত্বটা, এই তিনটে সমান কি সমান না, এটা আমি কি করে বুঝবো? তুমি বলে কেন? খুব সোজা জিনিস। আমি যেটা করবো যে একটা রুলার নিয়ে নেবো বা একটা লম্বা লাঠি নেবো, যেটাকে আমি প্রথম নীল দাগটার সাথে মিলিয়ে দেবো। যদি আমার লাঠিটা ছোট হয়ে যায় তাহলে একটু বড় একটা লাঠি নেবো, আর যদি সেটা বড় হয় তাহলে তাকে কেটে হয়তো এটা সমান মাপ করে নেবো। এবার তো আমি এই লাঠিটাকে এখান থেকে সরিয়ে নিয়ে কি করতে পারি না, এখান থেকে সরিয়ে এই লাঠিটাকে এখানে নিয়ে এসে বসাতে পারি। মানে আবার এটার পাশে বসিয়ে দেখতে পারি সেটা এই লাল দাগটার সাথে আমার এই সরিয়ে আনা লাঠিটা মিলছে কিনা। আবার সরিয়ে নিতে পারি আরেকটু, মানে এখানে নিয়ে আসতে পারি, এই কালো দাগটার সাথে মিলিয়ে দেখতে পারি যে আবার সেই মিলছে কি মিলছে না। মানে সোজা কথা, আমার কাছে একটা মিটার স্কেল আছে যার দৈর্ঘ্য হয়তো 1 মিটার, সেটা যেহেতু আমি এক জায়গা থেকে সরিয়ে আরেকটা জায়গায় নিয়ে গিয়ে বসাতে পারি, সেহেতু এখানকার 1 মিটার আর ওখানকার 1 মিটার সমান কিনা এটা নিয়ে অন্তত আমার মনে কোনো সন্দেহ নেই। তাহলে এই যে সমান সমান সময় সমান সমান দূরত্ব যাচ্ছে, এটা বোঝার কোনো অসুবিধাই নেই। এবার আমি তোমায় প্রশ্ন করব, সমান সমান দূরত্ব তো বোঝা গেল,
সমান সমান সময় তুমি কি করে বুঝলে? এগুলো কেন? ঘড়ির যে সেকেন্ডে কাটা সেটা একবার পুরো ঘুরে এসছে মানে 1 মিনিট, আবার একবার পুরো ঘুরে এসছে মানে আরেক 1 মিনিট, আবার ঘুরে আসলে আরো 1 মিনিট। কিন্তু এইগুলোর মধ্যে কিন্তু একটা তফাৎ আছে। একটা মিটার স্কেলকে তুলে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সরিয়ে বসিয়ে দেখা যায় যে দুটো 1 মিটার লম্বা জিনিস সত্যি সত্যি সমান লম্বা কিনা। কিন্তু তুমি কি 12টা থেকে 12টা 1 পর্যন্ত যে 1 মিনিটের ব্যবধান, সেটাকে তুলে এনে 12টা 1 থেকে 12টা 2 মিনিটের যে ব্যবধান তার পাশে বসিয়ে দেখতে পারবে যে সেটা ছোট না বড়? একটু ভেবে দেখো, পারবে না। তাহলে এই যে সমান সময়ের ব্যবধান, এই কথাটা মানে কি? এটা আমরা কি করে বুঝি? তুমি বলতে পারো এই তো ঘড়ি দেখলেই বুঝি, কিন্তু এই যে ঘড়িতে 1 মিনিট, এই 1 মিনিট আর পরে 1 মিনিট যে সমান, এটা আমায় কে বলেছে? আর সত্যি কথা বলতে কি, তোমরা তো এটাও জানো যে আমরা আগে সময় মাপতাম আকাশে সূর্য দেখে, আজকাল সেটা দেখে মাপি না, আজকাল মাপি পারমাণবিক ঘড়ি দিয়ে। কেন না? পারমাণবিক ঘড়িটা নাকি আর একটু বেশি সূক্ষ্ম, আর একটু বেশি সঠিক। কেন সেটা বেশি সঠিক? এবার হ্যাঁ, পৃথিবীর যে ঘূর্ণন সেটা তো আস্তে হয়ে যাচ্ছে, সেই জন্য পৃথিবীর ঘূর্ণনকে যদি ব্যবহার করে সময় মাপতাম তাহলে আমার ঘড়িটা ধীরে ধীরে আস্তে হয়ে যেত। তুমি কি করে জানলে যে পৃথিবীর ঘূর্ণনটাই আস্তে হচ্ছে? সেটা তো পারমাণবিক ঘড়ির সাপেক্ষে আস্তে হচ্ছে। আসলে যে পারমাণবিক ঘড়িটা ধীরে ধীরে আগের থেকে বেশি দ্রুত চলছে না, এটা আমি কি করে জানবো? তার মানে কি এই যে পারমাণবিক ঘড়িটা একটু বেশি খরচা করে একটু বেশি যন্ত্রপাতি দিয়ে বানাতে হয়, সেই জন্যই আমি বলবো যে পারমাণবিক ঘড়িটা বেশি ঠিক? নাকি কোনো বৈজ্ঞানিক কারণ আছে একটার থেকে আরেকটাকে বেশি ঠিক বলার? এটা বুঝে দেখো যে এই যে ত্বরণ শূন্য বললাম কোনো জিনিসকে, এটার জন্য কিন্তু আমাকে সময় কি জিনিস সেটা কি করে বুঝতে হয়, এই গভীর প্রশ্নের মধ্যেও ঢুকতে হবে। এই গভীর প্রশ্নটাকে কিন্তু আমরা যদি এড়িয়ে যাই, তাহলে ত্বরণ বেগ কোনো কিছুকেই আমি ঠিক ভালো করে বুঝতে পারবো না। কাজে নিউটনের গতিসূত্রের আসল বক্তব্য কি সেটাও কিন্তু আমরা ঠিক বুঝতে পারবো না। বুঝতে হলে সময় সম্বন্ধে আমাদের একটু ভালো করে ভাবতে হবে। এখন সময় যে ঠিক কি তাই নিয়ে যুগে যুগে দার্শনিকদের মধ্যে নানা রকমের বাদ বিবাদ হয়েছে, মতবিরোধ হয়েছে, অনেক রকমের দার্শনিক তত্ত্ব আছে এর পেছনে। সেগুলো খুবই জটিল বিষয়। তোমাদের মধ্যে কারো কারো নিশ্চয়ই সেসব আলোচনা ভালো লাগতে পারে, আমি অন্তত সেগুলো খুব একটা বুঝি না। তার তুলনায় বরং পদার্থবিদের কাছে সময় কি সেটা বোঝাটা অনেক সোজা। এই কথাটা ঠিক কে বলেছিলেন আমার মনে পড়ছে না, সম্ভবত কিপথন। তিনি বলেছিলেন যে টাইম ইজ হোয়াট মেক্স মোশন সিম্পল, মানে গতিকে সরল করতে যেটা ব্যবহার করতে হয় তাকেই আমরা বলি সময়। এই কথাটা একটু বুঝে দেখা দরকার। ধরো তোমার কাছে একটা ঘড়ি আছে যেটা যাকে বলে স্লো হয়ে যাচ্ছে। স্লো ঘড়ি নয়, কিন্তু পিছিয়ে পড়া ঘড়ি নয়, যেটা আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে এমন ঘড়ি। মানে আমি যদি ইচ্ছে করে আমার ঘড়িকে 5 মিনিট পিছিয়ে রেখে দিই সকালবেলা একটু বেশিক্ষণ ঘুমোবো বলে, তাতে কিন্তু ঘড়ি দিয়ে সময় ব্যবধান মাপাতে কোনো তফাৎ হয় না, সেই সময়ের ব্যবধান ঠিকঠাকই মাপা যায়। আবার ধরো আমার এমন একটা ঘড়ি আছে যেটা হয়তো এখানে গন্ডগোলে কলকবজা, তার ফলে সে দোলে একটু বেশি তাড়াতাড়ি, এবং তার ফলে সে যেটাকে 1 সেকেন্ড বলে চালায় সেটা আসলে 1 সেকেন্ড নয়, 1 সেকেন্ডের থেকে একটু কম। তার ফলে একটা ঠিকঠাক ঘড়িতে যখন 5 সেকেন্ড দেখাবে, আমার সেই ঘড়ি কিন্তু হয়তো 6 সেকেন্ড দেখাবে। তাতেও আমার সাথে অন্য একজনের সময় মাপের মিল হবে না বটে, সময়ের ব্যবধানও মিলবে না, কিন্তু তাতেও কিন্তু আমাদের দুজনের মধ্যে গতিকে ব্যাখ্যা করাতে কোনো বিশেষ তফাৎ হবে না। হ্যাঁ, এটা ঠিক যে আমি বলবো সেই কোনো একটা বস্তু হয়তো 6 সেকেন্ডে 5 মিটার গেছে, সে হয়তো ঠিক করে বলবে না সে 5 সেকেন্ডে আসলে 5 মিটার গেছে। কাজে বেগের পরিমাণটা সম্বন্ধে আমাদের একটা দ্বিমত থাকতে পারে, কিন্তু সেই বস্তুর ত্বরণ আছে কিনা, সেই বেগটা সময়ের সাথে পাল্টাচ্ছে কিনা, তা নিয়ে কিন্তু আমাদের দুজনের মধ্যে কোনো দ্বিমত থাকবে না। কিন্তু আমার ঘড়ি যদি এমন হয় সেটা আস্তে আস্তে সময়ের সাথে সাথে দ্রুতগামী হয়ে যাচ্ছে, মানে এখন না হয় আমার ঘড়িতে 6 সেকেন্ড মানে ঠিকঠাক ঘড়িতে 5 সেকেন্ড, কিন্তু কিছুক্ষণ পরে হয়তো আমার ঘড়িটা আরেকটু বেশি ফাস্ট হয়ে গেল,
মানে ঠিকঠাক ঘড়িতে যখন 5 সেকেন্ড, সেটা আমার ঘড়িতে 7 সেকেন্ড। তাহলে কি হবে? তাহলে কিন্তু আমি যখন কোনো বস্তুকে দেখব, আমার বন্ধু যে ঠিকঠাক ঘড়ি ব্যবহার করছে সে হয়তো বলছে সেই বস্তুটা সমবেগে চলছে, প্রথম 5 সেকেন্ডও 5 মিটার গিয়েছিল, পরের 5 সেকেন্ডও 5 মিটার গেছে। আমি কিন্তু বলবো না, প্রথমে তার 5 মিটার জায়গায় 6 সেকেন্ড লেগেছিল। ঠিক আছে, যেটা আমি এক্ষুনি বললাম, গতিবেগের মাপটা আলাদা হচ্ছে। কিন্তু তারপরে বললো ঠিক আছে, এর পরের বার কিন্তু 5 মিটার যেতে তার 6 সেকেন্ড লাগেনি, তার 7 সেকেন্ড লেগেছে। তার মানেটা কি? তার মানে হচ্ছে যে আমার কিন্তু মনে হবে এই বস্তুটি যেটা সমবেগে চলছে আমার বন্ধুর মত অনুযায়ী, সে আসলে ত্বরান্বিত হচ্ছে। আচ্ছা, এক্ষুনি যেটা বললাম সেটাকে একটু অঙ্কের ভাষায় লিখলে দাঁড়ায় এরকম। ধরো আমার বন্ধু যে সময়টা মাপছে, যেটা ঠিকঠাক সময় বলে আমি বলছি, সেটা যদি টি হয়, আর আমি যে সময়টা মাপছি সেটা টি প্রাইম, এবং এই দুটোর মধ্যে সম্পর্ক যদি এরকম হয় যে টি প্রাইম হচ্ছে টি প্লাস এ, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। তাহলে যেটা হবে যে আমার ঘড়িটা তার ঘড়ির থেকে পিছিয়ে আছে হয়তো, কিন্তু সময়ের ব্যবধান মাপাতে আমার আর তার মধ্যে কোনো মতবিরোধ হবে না, এবং তার ফলে আমরা যে কোনো বস্তুর বেগ একই মাপবো। কারণ সে যদি বলে ত্বরণ নেই, আমিও বলবো ত্বরণ নেই। এছাড়াও যদি এমন হয় যে আমার সময়টা টি প্রাইম তার সময়ের সাথে এইভাবে সম্পর্কিত যে ক্যাপিটাল এ ইন্টু টি প্লাস স্মল এ, তার মানে এই যে আমাদের দুজনের মধ্যে সময়ের ব্যবধান মাপাতেও মতবিরোধ আছে, তাহলেও কিন্তু একদিক দিয়ে কোনো সমস্যা নেই। এটা ঠিক যে ও কোনো বস্তুর গতিবেগ যা বলবে আমি সেটা বলবো না, আমি একটু আলাদা গতিবেগ বলবো। সে যদি বলে কোনো বস্তুর গতিবেগ সময়ের সাথে পাল্টাচ্ছে না, আমিও কিন্তু তাই বলবো। আমি বলবো সেই বস্তুর গতিবেগ সময়ের সাথে পাল্টাচ্ছে না। কাজেই ত্বরণ শূন্য বস্তু, তার ক্ষেত্রে ত্বরণ শূন্য, আমার ক্ষেত্রে ত্বরণ শূন্য। কিন্তু এই সহজ সম্পর্ক ছাড়া যদি অন্য যে কোনো রকমের সম্পর্ক হয়, ধরো যদি সম্পর্কটা এরকম হয় যে আমার মাপার সময় হচ্ছে তার মাপার সময়ের বর্গের সাথে সমানুপাতে, তাহলে কিন্তু বুঝতেই পারছো তার ঘড়িতে যখন 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড হচ্ছে, তখন কিন্তু আমার ঘড়িতে হচ্ছে 1 থেকে 4 বা আলফা থেকে 4 আলফা। আর যখন তার ঘড়িতে 2 থেকে 3 হচ্ছে, তখন আমার ঘড়িতে হচ্ছে 4 আলফা থেকে 9 আলফা। কাজে প্রথমবার ছিল 3 আলফার ব্যবধান, পরের বার কিন্তু সেটাকেই আমার মনে হচ্ছে 5 আলফার ব্যবধান। কাজেই আমার ঘড়িটা সময়ের সাথে সাথে আরো বেশি করে ফাস্ট হচ্ছে, আরো বেশি করে বড় সংখ্যা দেখাচ্ছে। এবং তার ফলে আমি যদি এরকম একটা ঘড়ি ব্যবহার করি, তাহলে কোনো খুব সহজ গতিকেও ব্যাখ্যা করতে গিয়ে আমাকে বেশ গন্ডগোলের মুখে পড়তে হবে। কারণ আমার মনে হবে যে বস্তুটা আসলে সমবেগে চলছে সেটারও কিন্তু বেশ খটোমটো ত্বরণ আছে। তোমরা যারা ক্যালকুলাস জানো তারা খুব সহজেই এই প্রশ্নের উত্তর দিতে পারবে যে টি প্রাইম যদি টি এর উপর কোনো না কোনোভাবে নির্ভর করে, তাহলে দুজন পর্যবেক্ষক, একজন যে টি ব্যবহার করছে সে যদি ত্বরণকে বলে এ, তাহলে এ প্রাইম যেটা আসলে ডি2 এক্স ডিটি প্রাইম, আমি সুবিধার জন্য ধরে নিচ্ছি দুজন একই দূরত্ব মাপছে, স্রেফ ঘড়ির তফাতের জন্য এই যে জিনিসটা এলো যে আমি যে ত্বরণ মাপবো আর সেই যে ত্বরণ মাপবে, এই দুটোর মধ্যে সম্পর্ক আসলে কি। এবং তোমরা দেখতেই পাবে এই সম্পর্কটা মোটেই খুব সহজ দেখতে না, বেশ গন্ডগোল একটা সম্পর্ক চলে আসবে, যদি না এফ অফ টিটা ক্যাপিটাল এটি প্লাস স্মল এর মতো সহজ কোনো সম্পর্ক হয়। তো এইসবের সঙ্গে আমাদের প্রথম গতিসূত্র কি সম্পর্ক, সেটা বুঝতে গেলে এবার আমাদের আবার সেই দূরবর্তী তারা আর তার সাথে আটকে রাখা একজন পর্যবেক্ষক, মানে আমাদের সেই ইনার্শিয়াল অবজার্ভার, তার কাছে ফেরত যেতে হবে। এই আমাদের সেই লাল তারা যার সাথে আমার এই পর্যবেক্ষক স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার ফলে অবশ্যই এই পর্যবেক্ষক বলছে এই লাল তারাটার কোনো ত্বরণ নেই, কারণ তার কোনো গতিই নেই। ভালো কথা। এইবার ভাবা যাক
সে দুটো অন্য তারা, নীল আর সবুজ দিয়ে আঁকা হয়েছে, এই দুটো তারাকেও দেখছে। এবং সে কোনো একটা মুহূর্তে দেখলো যে নীল তারাটা এখানে আছে, সবুজ তারাটা আছে এখানে। তার কিছুক্ষণ পরে সে আবার দুটো তারাকে একই সঙ্গে পর্যবেক্ষণ করল। সে দেখলো নীল তারাটা সরে গেছে এখানে আর সবুজ তারাটা সরে এসছে এখানে। এই যে দূরত্বটা, নীল তারা এখান থেকে এখানে গেছে সেই দূরত্ব, আর সবুজ তারা যে দূরত্ব গেছে সেই দূরত্ব, এই দুটো দূরত্ব নিশ্চয়ই এক নয়, কারণ দুটো তারাতে একই বেগে যাবে এমন তো কোনো কথাই নেই, কাজেই হতেই পারে দুটো আলাদা। কিন্তু এইবার ভেবে দেখো যে আরেকটু পরে সে যদি আবার নীল তারাটাকে দেখে, কখন না ঠিক তখন যখন নীল তারাটা আবার সেই সমান দূরত্ব, প্রথমবার যতটা গিয়েছিল দ্বিতীয়বার আবার ততটা গেছে, মানে এইটার সাথে এই দূরত্বটা সমান হয়, সে যদি তখন দেখে, তখন সবুজ তারাটা কোথায় থাকবে? যদি নিউটনের প্রথম গতিসূত্রকে আমরা মেনে নিই, তাহলে আমরা বলতে বাধ্য যে এই পর্যবেক্ষক যেহেতু ইনার্শিয়াল এবং এই তারা দুটি যেহেতু অন্য সব তারার থেকে বহু বহু দূরে আছে, তাহলে এই দুটি তারাই সমবেগে যাচ্ছে। তা সমবেগ কথাটার মানে কি দাঁড়ালো? সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। তা লোকটা হয়তো এই তারাটাকে দেখে সমান সময় কাকে বলে সে বুঝে যাবে যে ঠিক আছে, এই নীল তারাটা এখান থেকে এখানে গেল, একটা বিশেষ সময় লাগলো তার, আর তারপরে সে যখন একই দূরত্ব আবার গেল, সেই দূরত্ব যেতে তার যে সময় লাগবে সেটা নিশ্চয়ই প্রথমবারের সাথে সমান। এইভাবে আমি সমান সময়ের ব্যবধানকে সংজ্ঞায়িত করছি। এটা ভেবে দেখো যে আমি একটা সেকেন্ডকে তুলে আরেকটা সেকেন্ডের পাশে বসিয়ে দেখতে পারবো না, কিন্তু এই দুটো দূরত্ব সমান কিনা সেটা অন্ততপক্ষে ইন প্রিন্সিপল আমার পক্ষে এই দূরত্বটা সমান একটা দৈর্ঘ্য নিয়ে পাশের পরের দূরত্বটা পাশে বসিয়ে দেখা সম্ভব। কাজেই সেখান থেকে আমার পক্ষে বোঝা সম্ভব যে এই সময়টা আর এই সময়টা সমান কিনা। এবার নিউটনের গতিসূত্র কি বলে দেখো, বলে যে এইভাবে যদি আমি সময়কে সংজ্ঞায়িত করি, যে সমান সময় মানে হচ্ছে এটা, যে আমি এমন একজন অবজারভার নেব যে কোনো একটা দূরবর্তী তারার সাপেক্ষে স্থির, সে আরেকটা দূরবর্তী তারাকে দেখবে এবং সেই দ্বিতীয় দূরবর্তী তারাটা সমান সমান দূরত্ব অতিক্রম করবে যখন তখনকে আমি বলবো সমান সময়ের ব্যবধান। এখন ঠিক সেই সময়ের ব্যবধান ব্যবহার করে অন্য কোনো দূরবর্তী তারা সেও কি সমান সমান দূরত্ব অতিক্রম করবে? এটা যে হবে, এটাই হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্রের মূল বক্তব্য। আসলে নিউটনের গতিসূত্র কি বলে, যে এমনভাবে সময়কে সংজ্ঞায়িত করা সম্ভব যাতে করে সব বলহীন বস্তুই ত্বরণহীন হয়। কাজেই নিউটনের গতিসূত্রের মূল বক্তব্যটা কি? মূল বক্তব্য যে সময় বলে একটা জিনিস আছে যাকে আমি এমনভাবে সংজ্ঞায়িত করতে পারি যাতে করে সমান সমান সময়ের অন্তরালে বলবিহীন বস্তুরা সমান সমান দূরত্ব অতিক্রম করবে। এইটা যে করা যায়, এটা কিন্তু আদৌ সময় বা দূরত্ব এইগুলোর সংজ্ঞা থেকে বোঝা সম্ভব নয়। বিশ্ব ব্রহ্মাণ্ড যেরকম হবেই এটা কিন্তু কেউ মাথার দিব্যি দেয়নি, কিন্তু আসলে বিশ্ব ব্রহ্মাণ্ড এইরকম। সেটাই নিউটনের প্রথম গতিসূত্রের মূল বক্তব্য। তাহলে দেখা গেল যে নিউটনের প্রথম গতিসূত্র শুধু এটা বলে না যে কি করে ইনার্শিয়াল ফ্রেম চিনতে হয়, সেটা হলে তার মধ্যে সত্যি কথা বলতে খুব একটা ফিজিক্স থাকতো না বা গভীর কিছু থাকতো না। শুধু এটাও বলে না যে ইনার্শিয়াল ফ্রেম বলে কোনো একটা জিনিস আদৌ আছে। এই বক্তব্যে নিশ্চয়ই ফিজিক্স আছে, কারণ বিশ্ব ব্রহ্মাণ্ড এমন হতেই পারত যে কোনো ইনার্শিয়াল অবজারভার আদৌ নেই, আছে যে এটা বিশ্ব ব্রহ্মাণ্ড সম্বন্ধে একটা বড় কথা। কিন্তু আরেকটু ভাবলে বোঝা যাবে যে আসলে সময় বলে একটা কিছু যে আমি সংজ্ঞায়িত করতে পারি যা দিয়ে যে কোনো বলবিহীন বস্তু ত্বরণবিহীন হবে, এটা ঠিকভাবে বলে দেওয়া যায়। এইটা হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্রের মূল বক্তব্য। তার মানে যে এমনকি সময় বলে যে জিনিসটা, যেটা প্রচুর দার্শনিককে ঘোল খাইয়ে এসছে যুগ যুগ ধরে, সেটা বোঝার উপায়টাও কিন্তু এই নিউটনের প্রথম গতিসূত্রের মধ্যেই আছে। আচ্ছা, আজকে যে কথাগুলো বললাম সেগুলো একটু গভীর কথা, হয়তো তোমাদের বুঝতে একটু অসুবিধা হলেও হতে পারে, তবে একটু ভেবে দেখো, এটা খুব যে শক্ত কথা তাও কিন্তু নয়। তবে এত কথা যখন বললামই, তখন আরেকটা
একটু গন্ডগোলের কথা বলে রাখি। আমি বলেছিলাম যে নিউটনের প্রথম গতিসূত্র একটি বৈজ্ঞানিক তত্ত্ব। কেন? কারণ সেটা ফলসিফায়েবল, অপ্রমাণযোগ্য, তাকে অপ্রমাণ করা সম্ভব, পরীক্ষা নিরীক্ষা করে তাতে ভুল ধরা সম্ভব। এর সাথে এটাও বলেছিলাম যে সেটা এখনো অবধি ফলসিফাইড হয়নি, অপ্রমাণিত কিন্তু হয়নি, কারণ হলে সেটা তো আর বৈজ্ঞানিক সত্য থাকতো না। এখন এই কথাটার মধ্যে একটুখানি গলদ আছে। গলদটা এরকম যে যদিও ইনার্শিয়াল অবজারভারের এই যে ধারণা, যেটা প্রথম গতিসূত্র থেকে আসে, সেটা আজও বিজ্ঞানের মূল ভিত্তিগুলির মধ্যে একটি। সেই ধারণায় কিছু কিন্তু পরিবর্তন হয়ে গেছে। একদম তুমি যদি আজকের দিনের ইনার্শিয়াল অবজারভার সম্বন্ধে ধারণা ভাবো, সেটা নিউটনের ধারণার মধ্যে একটু তফাৎ কিন্তু হয়েছে। নিউটন কি বলেছিলেন? নিউটন বলেছিলেন বিশ্ব সংসারে অন্তত একজন এমন অবজারভার আছে যার জন্য যে কোনো দূরবর্তী তারা ত্বরণহীন হবে। কিন্তু এই যে এক্সিস্টেন্স স্টেটমেন্ট, যে এরকম একজন অবজারভার আছে যার জন্য বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল বল শূন্য বস্তু ত্বরণহীন হবে, এই কথাটা কিন্তু আজকে আমরা জানি পুরোপুরি ঠিক নয়। আইনস্টাইন এটা সম্বন্ধে একটা কথা বলেছিলেন। ইনি বলেছিলেন যে নিউটন বলছেন বটে যে কোনো জিনিস যদি বহু বহু দূরে চলে যায় সব কিছুর থেকে, যেমন কোনো দূরবর্তী তারা, তার উপর কোনো বল থাকবে না। কেন থাকবে না? কারণ বল আস্তে আস্তে ছোট হতে হতে, ক্ষীণ হতে হতে শূন্য মিলিয়ে যাবে। কিন্তু আইনস্টাইনের বক্তব্য ছিল যে একটা বল তো আছে যার থেকে কখনোই মুক্তি পাওয়া সম্ভব নয়। তুমি যত দূরেই যাও না কেন, সেটা ক্ষীণ হয়ে যায় বটে কিন্তু চলে যায় না। সেটা হচ্ছে মাধ্যাকর্ষণ বা গ্র্যাভিটি। কাজে আইনস্টাইন বলেন এই যে একটা ধারণা যে একটা বস্তু যার উপর কোনো বল নেই, সেই বস্তু তাকে দেখে আমাকে ঠিক করতে হবে ইনার্শিয়াল অবজারভারকে, এই ধারণাটা কিন্তু সত্যি কথা বলতে কি খুব সত্যাশ্রয়ী নয়। তার থেকে তিনি বললেন আরো অনেক সহজে কল্পনা করা যায় এমন একটা জিনিস, যে গ্লোবালি ইনার্শিয়াল হয়তো নয়, এমন জিনিস যার জন্য জগতে সব বল শূন্য বস্তুই ত্বরণ শূন্য হবে তেমন নয়, কিন্তু লোকালি ইনার্শিয়াল, মানে আর ধারে কাছে কোনো বস্তু তার উপর যদি কোনো বল না থাকে তার ত্বরণ থাকবে না। এই ধারণা হচ্ছে আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটি, সাধারণ অপেক্ষবাদের শুরুর তত্ত্ব। তাহলে নিউটন যেখানে বলেছেন গ্লোবাল ইনার্শিয়াল ফ্রেমের কথা, অর্থাৎ এমন ইনার্শিয়াল পর্যবেক্ষক যার জন্য জগতে সব বলহীন বস্তু ত্বরণহীন হবে, তার জায়গায় আইনস্টাইন আমদানি করলেন লোকাল ইনার্শিয়াল ফ্রেমের ধারণা, যে এমন ইনার্শিয়াল অবজারভারের কথা যার জন্য তার কাছে পিছের বলহীন জিনিসগুলো সেগুলো ত্বরণহীন হবে। বহু দূরের জিনিস নিয়ে তিনি ভাববেন না। এখানে একটা জিনিস বলে রাখা হয়তো ভালো, যে এই যে অপেক্ষবাদ, তার আগে আইনস্টাইন কিন্তু আরেকটা তত্ত্ব দিয়েছিলেন যার নাম তোমরা হয়তো অনেকেই শুনেছ, তাকে বলে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, যার আর কিছু না হোক E=mc², এই তত্ত্বটা তোমাদের নিশ্চয়ই শোনা হয়ে গেছে কোনো না কোনো সময়। তাই এই STR কিন্তু বা বিশেষ আপেক্ষিকতাবাদে কিন্তু আইনস্টাইন নিউটনের মতোই গ্লোবাল ইনার্শিয়াল ফ্রেমের কথাই বলেছেন। সেখানেও ইনার্শিয়াল ফ্রেমগুলো খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, এবং এই তত্ত্বে বিশেষ আপেক্ষিকতাবাদে আইনস্টাইন যে ইনার্শিয়াল ফ্রেমের কথা বলেছেন সেগুলো নিউটনের মতোই গ্লোবাল ইনার্শিয়াল ফ্রেম। বিশেষ আপেক্ষিকতাবাদ শেষ করে নিয়ে যখন তিনি সাধারণ আপেক্ষিকতাবাদের মধ্যে এলেন, তখন তিনি বললেন লোকাল ইনার্শিয়াল ফ্রেমের কথা। এখন এখানে তোমাদের কিন্তু একটু খটকা লাগতেই পারে। এই আমি একটু আগেই বললাম যে আইনস্টাইনের বক্তব্য ছিল যে মাধ্যাকর্ষণ এমন একটা জিনিস যার আওতা থেকে বেরোনো অসম্ভব, কাজেই বহু বহু দূরে চলে গেলেও মাধ্যাকর্ষণ দিব্যি থেকে যায়, অন্তত কিছুটা থেকে যায়। সেই জন্য উনি নিউটনের গ্লোবাল ইনার্শিয়াল ফ্রেমের ধারণা থেকে বেরিয়ে আসতে চাইলেন, কিন্তু বেরিয়ে এসে কোথায় এলেন না লোকাল ইনার্শিয়াল ফ্রেমের ধারণা। তিনি বললেন যে কোনো পর্যবেক্ষকের ক্ষেত্রে অন্তত ধারে কাছের যে বলহীন বস্তুগুলো আছে
সেগুলো ত্বরণহীন হলেই চলবে, তাহলেই সে ইনার্শিয়াল ফ্রেম, এবং সেই ইনার্শিয়াল ফ্রেমগুলো নিয়েই তিনি কাজ করবেন। তা যেসব জিনিস পর্যবেক্ষকের ধারে কাছেই আছে তাদের উপর তো আর কিছু না হোক পর্যবেক্ষকের মাধ্যাকর্ষণের জন্য একটা বল থাকবে, তা সেটাকে তিনি কি করে উপেক্ষা করছেন? এই গোটা তত্ত্বটা বেশ গভীর এবং আরো অনেক জিনিস জানলে তাকে ভালো করে বোঝা যায়, কিন্তু মোটামুটি ব্যাপারটা আমি তোমাদের একটু হলেও বোঝাবার চেষ্টা করছি। এবং এটা বুঝতে গেলে আমাদের একটা পুরনো বন্ধুর কাছে ফিরে যেতে হবে। সেই যে লোকটি যে একটা লিফটে করে নিচের দিকে নামছিল এবং তার ত্বরণ ছিল। মনে করে দেখো যে সেই লোকটি নিজে যদি তাকে মেঝে যে বলটা দিচ্ছে সেটা বোঝার চেষ্টা করে, তাহলে সে সেটাকে কিভাবে ব্যাখ্যা করবে? সে বলবে যে আমার উপর একটা বল আছে mg নিচের দিকে, আমার ওজন যেটা পৃথিবী আমাকে দিচ্ছে, উপরের দিকে মেঝেরটা একটা ঠেলছে এই বল n দিয়ে, কিন্তু আমি যদিও দেখছি যে আমার ত্বরণ নেই, আমি কিন্তু mg - n কে শূন্য বলতে পারবো না। কেন পারবো না? একদিক দিয়ে তুমি বলতে পারো আমি নিচের দিকে পড়ছি এবং আমার ত্বরণ আছে। কার সাপেক্ষে ত্বরণ আছে? যে লোকটা মাটিতে দাঁড়িয়ে আছে তার সাপেক্ষে, এবং যে লোকটা মাটিতে দাঁড়িয়ে আছে এতদিন পর্যন্ত আমরা তাকে অন্ততপক্ষে প্রায় ইনার্শিয়াল পর্যবেক্ষক বলে ধরে নিয়েছি। তার সাপেক্ষে যেহেতু আমার একটা বড়সড় ত্বরণ আছে, সেহেতু আমি নিশ্চয়ই ইনার্শিয়াল অবজারভার নই, কাজেই আমি নিউটনের দ্বিতীয় গতিসূত্র ব্যবহার করতে পারি না। আমি বলতে পারি যে আমার ক্ষেত্রে নিউটনের গতিসূত্র ব্যবহার করা যাবেই না, কাজেই mg - n শূন্য নয়। কিন্তু তার থেকেও বেশি সুবিধা হয় এটা বললে যে ঠিক আছে, নিউটনের দ্বিতীয় গতিসূত্র একেবারে তার আদত আকারে ব্যবহার করা যাবে না বটে, কিন্তু আমরা ব্যবহার কিন্তু করতে পারি। কি করে করতে পারি? আগের ভিডিওটাতেই বলেছিলাম যেটা ছদ্মবল আমদানি করতে হবে। কতটা ছদ্মবল? সেটা হচ্ছে যে ত্বরণ নিয়ে এই পর্যবেক্ষক পড়ছে এ, তাকে গুণ করতে হয় যে বস্তুটা দেখা হচ্ছে এক্ষেত্রে সে নিজে তার ভর দিয়ে, এবং এই যে ছদ্মবল সেটা তার ত্বরণের উল্টো দিকে হবে, মানে যেহেতু ত্বরণটা নিচের দিকে সেহেতু ছদ্মবলটা উপরের দিকে হবে। তাহলে mg - n - ma হচ্ছে মোট নিচের দিকে বল, যেটা শূন্য, এবং সেখান থেকে লোকটি কষে বের করতে পারবে যে তার মেঝে তাকে উপরের দিকে যে চাপটা দেবে সেটা হচ্ছে m × g - a, এবং এর ফলে যেহেতু সে মেঝেকে কম চাপ দিচ্ছে এর প্রতিক্রিয়া হিসেবে, সেহেতু সে বলবে লিফটের মধ্যে থাকাকালীন, লিফট পড়াকালীন তার ওজন কমে যাচ্ছে। এবার ধরে নেওয়া যাক যে লিফটের দড়িটা গেছে কেটে, তারপরে লিফট কিন্তু আর আস্তে আস্তে নামছে না, একেবারে হুড়মুড় করে জি এর সমান ত্বরণ নিয়েই নামছে। তখন কি হবে? তখন তার ছদ্মবলটা হয়ে যাবে -m × g, মানে এবার আসল ওজন আর ছদ্মবল যাবে কেটে, ফলে n হয়ে যাবে 0। এটাকে তাহলে কি আমরা কিভাবে বুঝতে পারি? আমরা বুঝতে পারি এইভাবে যে লিফটটা এবং লোকটা একই সঙ্গে ত্বরান্বিত হচ্ছে, সমানভাবে ত্বরান্বিত হচ্ছে, তার ফলে লিফটের মেঝেটাকে লোকটা আর কোনো চাপ দিচ্ছে না, লিফটের মেঝে বাঁকছে না, তার কোনো ডিফর্মেশন হচ্ছে না, তার কোনো রেস্টোরিং ফোর্স বা প্রতিস্থাপক বল নেই, কাজেই কেউ আর কাউকে চাপ দিচ্ছে না। আমরা এটাকেই বলি ভারহীনতা, যে যদি কোনো জিনিস বিনা বাধায় পড়তে থাকে তার ক্ষেত্রে ওজন শূন্য হয়ে যায়। আমাদের সাধারণ নিউটনীয় যে চিন্তাধারা তাতে কিন্তু আমরা ওজন শূন্য কথাটা ঠিক বলছি না। আমরা যেটা বলা উচিত ছিল, পৃথিবী তো ওজন দিয়েই টানছে, কিন্তু তার কোনো ফল বোঝা যাচ্ছে না। কেন না? যার উপর সেই ফলটা বোঝা যেত সেও তার সঙ্গে সঙ্গে একই ত্বরণ নিয়ে পড়ে যাচ্ছে বলে। কিন্তু ধরা যাক এই যে পর্যবেক্ষক যে বিনা বাধায় একটা পড়ন্ত লিফটের মধ্যে আছে, জি ত্বরণ নিয়ে নিচের দিকে নামছে, সে যদি একটা বলকে তার পাশে ছেড়ে দেয়, সেই বলটাকে সে কি করতে দেখবে?
আমরা বাইরে থেকে দেখবো যে লোকটা জি ত্বরণ নিয়ে নামছে, বলটাও জি ত্বরণ নিয়ে নামছে, কিন্তু লোকটা কি দেখবে? লোকটা কিন্তু দেখবে বলটার কোনো ত্বরণ নেই। তাহলে লোকটা এটাকে কি করে ব্যাখ্যা করবে? সেই ব্যাখ্যার মধ্যে যেটা লাগবে সেটা হচ্ছে এইটার উপর যে বলগুলো আছে সেই বলগুলো কি, এর ভর যদি হয় m1, তাহলে নিচের দিকে একটা বল আছে m1g যেটা ওজন, আর উপরের দিকে একটা ছদ্ম বল আছে। ছদ্ম বল কেন না, এই পর্যবেক্ষক নিজেই ইনার্শিয়াল নয় বলে। সেই ছদ্ম বলটা কত? যে বস্তুটা দেখা হচ্ছে তার ভর, তাকে পর্যবেক্ষকের যে ত্বরণ, ইনার্শিয়াল অবজারভারের সাপেক্ষে যে ত্বরণ, তাই দিয়ে গুণ করতে হবে, করে উল্টো দিকে নিতে হবে, m1g উপর দিকে। কাজেই শুধু যে তার নিজের উপর বলা ছদ্ম বল কেটে যাচ্ছে তা নয়, তার ধারে কাছে যে কোনো বস্তু তার উপরেও কিন্তু মাধ্যাকর্ষণজনিত বল আর ছদ্ম বল যাচ্ছে কেটে। তারপর তার বক্তব্য হবে যে কোনো কিছুরই কোনো ওজন নেই, কারণ ওজন আর ছদ্ম বল কেটে যাচ্ছে। এই যে ওজন আর ছদ্ম বল কেটে যাওয়া, এটার মূল ভিত্তিটা কি? মূল ভিত্তি হচ্ছে মাধ্যাকর্ষণের প্রভাবে সব বস্তুই একই সাথে পড়ে। এটা কিন্তু প্রথম বলে গিয়েছেন গ্যালিলিও গ্যালিলাই, আজ থেকে বহুকাল আগে। তোমরা অনেকেই সেই পিসার লিনিং টাওয়ার থেকে তার দুটো বল ফেলে দেওয়ার গল্পটা শুনেছো নিশ্চয়ই, যে দুটো আলাদা আলাদা ওজনের বল তিনি ফেললেন এবং দুটো একই সঙ্গে মাটিতে পৌঁছলো, এবং সেখান থেকে প্রমাণ হয়ে গেল যে মাধ্যাকর্ষণের ফলে বিভিন্ন বস্তু একই সাথে পড়ে। এই গল্পটা আসলে সত্যি ঘটনা নয়। গ্যালিলিও এরকম কোনো পরীক্ষা আদতে করেছিলেন এর কোনো প্রমাণ নেই। এর থেকে অনেক বেশি কষ্ট করে, অনেক খেটে খুঁটে তাকে এই সিদ্ধান্তে আসতে হয়েছিল, এবং কিভাবে তিনি এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন সেই গল্পটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ এবং খুব মজার। তো সে কথা হয়তো আমরা পরে কোনো এক সময় বলবো। আইনস্টাইন বললেন যে গ্যালিলিওর এই তত্ত্ব অনুযায়ী তো লোকটা বিনা বাধায় পড়লে যে ত্বরণ নিয়ে পড়বে তার ধারে কাছে সব জিনিসই সে একই ত্বরণ নিয়ে পড়বে, তার মানে সে তাদের কোনো ত্বরণ দেখতে পাবে না। তার ক্ষেত্রে এটা বলা যে হ্যাঁ এদের সবার উপরেই ওজন কাজ করছে, মাধ্যাকর্ষণ কাজ করছে এবং ছদ্ম বলের জন্য সেটা কেটে যাচ্ছে, তার থেকে অনেক সহজ এটা বলা নয় কি যে এদের উপর কোনো বলই নেই এবং কোনো ছদ্ম বল নেই। কেন ছদ্ম বল নেই? কারণ আইনস্টাইন বললেন এই যে বিনা বাধায় পড়ছে সেই হচ্ছে আমাদের লোকাল ইনার্শিয়াল অবজার্ভার। মানে মাটিতে যে দাঁড়িয়ে আছে সে কিন্তু ইনার্শিয়াল নয় আইনস্টাইনের তত্ত্ব অনুযায়ী। আইনস্টাইনের তত্ত্ব অনুযায়ী যে বিনা বাধায় পড়ছে সে হচ্ছে ইনার্শিয়াল। এবং সে কেন কোনো জিনিসের ওজন দেখছে না? কারণ ওজন বলে কোনো কিছু আসলে নেই। অন্তত আইনস্টাইন এরা বললেন না যে মাধ্যাকর্ষণ জিনিসটাই নেই। আইনস্টাইন যেটা বললেন যে মাধ্যাকর্ষণের জন্য কোনো বল নেই। এখন তোমরা বলতেই পারো এটা তো অসম্ভব, আমরা মাধ্যাকর্ষণের বল আজন্ম দেখে এসছি এবং বল নেই বললেই হলো, মাটিতে পড়ে গেলে তো খুব জোর লাগে, সেটা তো এই মাধ্যাকর্ষণ বলের জন্যই লাগে। আইনস্টাইন বলেন না না না, আসলে কি হচ্ছে, আসলে যে লোকটা বিনা বাধায় পড়ছে সে হচ্ছে ইনার্শিয়াল। তুমি যে মাটিতে দাঁড়িয়ে আছো তুমি কিন্তু তার সাপেক্ষে ত্বরান্বিত। কেন ত্বরান্বিত? কারণ সে তোমার সাপেক্ষে ত্বরান্বিত, কাজে তুমি তার সাপেক্ষে ত্বরান্বিত। বেশ, তোমার ত্বরণ কতটা? তোমার সাপেক্ষে তার ত্বরণ হচ্ছে নিচের দিকে জি, তার ফলে তার সাপেক্ষে তোমার ত্বরণ হচ্ছে উপরের দিকে জি। তাহলে তুমি যদি ইনার্শিয়াল অবজার্ভার না হও, সে যদি ইনার্শিয়াল অবজার্ভার হয়, তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে নিউটনের দ্বিতীয় গতিসূত্র লাগাবার জন্য একটা ছদ্ম বল নিয়ে আসতে হবে। সেই ছদ্ম বল কতটা? যে বস্তুটাকে তুমি দেখছো তার যা ভর, সে যাই হোক না কেন, তাকে তোমার ত্বরণ উপরের দিকে যেটা জি তাই দিয়ে গুণ করতে হবে, করে একটা মাইনাস সাইন করে সেটাকে উল্টে দিতে হবে। মানে
তুমি কি দেখবে, তোমার ধারে কাছে যা যা আছে তাদের সবার উপর একটা বল আছে। সেই বলটা কত? সেটা হচ্ছে সেই বস্তুটার ভর, তাকে জি দিয়ে গুণ করলে যা হয় নিচের দিকে ততটাই। তার মানে এটা কি? তার মানে এই যে মাধ্যাকর্ষণ বল, সে না থাকলেও তোমার মনে হবে সেটা আছে। কাজেই আইনস্টাইনের এই খেলাতে যেটা হলো যে মাধ্যাকর্ষণ বল কিন্তু আর বল রইল না। আমরা যেটাকে মাধ্যাকর্ষণ বল বলি সেটা আসলে ছদ্ম বলের মতো জিনিস হয়ে গেল। আচ্ছা, এখানে ব্যাপারটা এতটা সহজ নিশ্চয়ই নয়, আরো একটু জটিল জিনিসের মধ্যে আছে, তা আছে। তবে একটা জিনিস বোঝা দরকার, আইনস্টাইন কেন বললেন লোকাল ইনার্শিয়াল ফ্রেম? লোকাল কেন? কারণ এই যে সব পড়ন্ত জিনিস সমান ত্বরণ নিয়ে পড়ে, এটা তো আসলে সব জিনিসের জন্য সত্যি নয়। গাছ থেকে আপেল যে ত্বরণ নিয়ে পড়ছে আর আকাশের চাঁদ পৃথিবীর মাধ্যাকর্ষণের জন্য যে ত্বরণ নিয়ে পড়ে, এই দুটো তো কখনোই এক নয়। ধারে কাছে সব জিনিস সমান ত্বরণ নিয়ে পড়ে। কাজেই যদি তুমি ছোটখাটো জায়গার মধ্যে জিনিসটাকে রাখো, তাহলে সেটার মধ্যে তুমি এই যে মাধ্যাকর্ষণের প্রভাব পুরোপুরি বাদ দিয়ে দিতে পারবে এবং বলতেই পারবে যে এই অবজারভার ইনার্শিয়ার এর উপর কোনো বল নেই, যদি না মাধ্যাকর্ষণ ছাড়া অন্য কোনো বল থাকে। আচ্ছা, এইবার এটা যদি ভেবে দেখা যাক, সে শুধু যে ছোট জায়গার মধ্যে রাখতে হবে তাও কিন্তু নয়। ধরো এই যে লিফটের মধ্যে যে অবজারভার, সে দুটো বল ফেলে দেয়, স্রেফ ছেড়ে দিল, সেই দুটো বল তো তার সাপেক্ষে চুপচাপ বসে থাকার কথা। তো চুপচাপ বসে কি থাকে? আমরা তো জানি যে তারা কিন্তু আসলে কি করে, আসলে তারা দুজনেই পড়ছে উল্লম্ব বরাবর বটে, কিন্তু সেই উল্লম্ব গুলো একদম একরকম নয়। সেই দুটো কিন্তু গিয়ে পৃথিবীর কেন্দ্রে মিলছে, পৃথিবীর কেন্দ্রের দিকে দুটোই এগোচ্ছে। তার ফলে যে লোকটা লিফটে আছে সে অনেকক্ষণ ধরে পড়ে, সে কি দেখবে? সে দেখবে এই বল দুটো কিন্তু আস্তে আস্তে কাছে চলে আসছে, মানে তাদের মধ্যে একটা আকর্ষণ আছে বলে মনে হবে। তার মানে বাধাহীন ভাবে পড়ছে, যে তাকে আমরা ইনার্শিয়াল বলছি বটে, কিন্তু সেই ইনার্শিয়াল কিন্তু তখন যখন সে খুব ধারে কাছে জিনিস দেখছে, এবং সেই ধারে কাছে মানে শুধু যে দূরত্ব কম এমন জিনিস শুধু নয়, সময়ের ব্যাপ্তির ক্ষেত্রে কিন্তু ধারে কাছে জিনিস দেখতে হবে, অনেকক্ষণ ধরে দেখলে কিন্তু চলবে। তাহলে এই যে লোকাল ইনার্শিয়াল ফ্রেম, এটাই যদি সত্যি হয়, তাহলে আমরা মাধ্যাকর্ষণের যে অন্যরকম প্রভাব, চাঁদ পৃথিবীর চাঁদ দিয়ে ঘোরে, পৃথিবী সূর্যের চাঁদ দিয়ে ঘোরে, এগুলো আমরা দেখি কি করে? আইনস্টাইন বললেন এখানে ব্যাপারটা একটু গোলমেলে, একটু ভাবতে হবে। যদি শুধু মাধ্যাকর্ষণ থাকে, তাহলে কোনো বস্তুর কিন্তু সরল রেখায় সমবেগে ধাবমান হওয়া ছাড়া কোনো গতি নেই। কিন্তু তাহলে এই যে পৃথিবী সূর্যের চাঁদ দিয়ে ঘুরছে, এটা কি সমবেগে সরল রেখা? আইনস্টাইন বললেন হ্যাঁ, এটা কিন্তু আসলে সমবেগে সরল রেখাতেই, কিন্তু এখানে যেটা হয়েছে যে দেশকালে যে জ্যামিতি সেটা গেছে পাল্টে, দেশকাল গেছে বেঁকে, তার ফলে তার মধ্যে যেটাকে সরল রেখা বা জিওডেসিক বলে বলা হয়, সেটা আসলে কিন্তু ব্যাকা। এই যে তত্ত্ব, এটা অনেক জটিল, এর কথা আমরা হয়তো পরে বলার চেষ্টা করব। আপাতত এইটুকুই থাক। আপাতত এটুকু তোমাদের মনে রাখা দরকার যে নিউটনের যে তত্ত্ব ছিল, আজকে আমরা জানি যে অন্তত মাধ্যাকর্ষণের ক্ষেত্রে সেই তত্ত্বের কিছুটা পরিবর্তন দরকার। কাজে সেই মাধ্যাকর্ষণের তত্ত্বের জন্য অন্তত আমাদের নিউটনের যে গ্লোবাল ইনার্শিয়াল ফ্রেমের ধারণা, তার থেকে বেরিয়ে লোকাল ইনার্শিয়াল ফ্রেম ব্যবহার করতে হবে। তবে এর সঙ্গে এটাও বলে রাখা ভালো যে নিউটনীয় তত্ত্ব ব্যবহার করে কিন্তু প্রায় জগতের সবকিছুই ব্যাখ্যা করে দেওয়া যায়। কাজে খুব বেশি রকম গন্ডগোলের জায়গায় না গেলে আমরা কিন্তু নিউটনের যে তত্ত্ব সেটাকেই ব্যবহার করব। আর এই নিয়ে আরো অনেক কথা বলা যায় নিশ্চয়ই, কিন্তু স্কুলের যে পদার্থবিদ্যা আমরা পড়ে থাকি তার মধ্যেও অনেক চিন্তা করার মতো, ভাবার মতো জিনিস আছে। কাজে আমরা এইসব গন্ডগোলের জিনিসের মধ্যে খুব বেশি আর ঢুকবো না।
স্কুলের স্তরে আমরা যেগুলো পড়ে থাকি সেইগুলোর মধ্যে যে আরো নতুন নতুন জিনিস জানার আছে, ভাবার আছে, তাই নিয়ে আবার অন্য ভিডিও নিয়ে এরপরে ফিরে আসবো। আজকের মতো এইটুকুই থাক।